চাহিদার বেশি উৎপাদনের পরও আলুর কেজি ৭৫ টাকা। হিমাগারে বেশি সংরক্ষণকে দায়ী করছে ভোক্তা অধিকার। বীজের চাহিদা মেটাতে সরবরাহ কম, দাবি মালিকদের। এবং বাড়ছে বেইজিং ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধ। চীনে উন্নত চিপ রপ্তানি বন্ধে তাইওয়ান কোম্পানি TSMC-কে মার্কিন নির্দেশনা। গাড়ির উৎপাদন বাড়াতে চায় জাপানি টয়োটা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। কোল্ড স্টোরেজে বেশি করে সংরক্ষণ করার কারণেই বাজারে আলুর দাম বাড়ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এমন দাবি করলেও পুরো উল্টো কথা বলছেন হিমাগার মালিকরা। তাদের দাবি, বর্তমানে সংরক্ষণ হচ্ছে না, বরং ডিসেম্বরের 10 তারিখের মধ্যে স্টোরেজ ফাঁকা করার প্রতিযোগিতা চলছে। দুপক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দিলেও ভোক্তাকে যৌক্তিক মূল্যের চেয়ে কেজিতে 24 টাকা বেশিতে কিনতে হচ্ছে আলু। ফরহাদুর রহমানের রিপোর্ট। 1 কেজি আলুর উৎপাদন খরচ 13 টাকা 90 পয়সা। কৃষি বিপণন অধিদপ্তরই জানাচ্ছে খুচরায় প্রতি কেজির যৌক্তিক দাম 46 টাকা। অথচ ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে গেল এক সপ্তাহে আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 75-এ। আলু স্টোরে ছাড়ে না, এই জন্য আলুর দাম একটু বাড়ছে। 60-62 কেজি পাইকারি, খুচরা 70 টাকা বেশি। ভিতরে গেলে একটু কম পাওয়া যায়, এই সাইডে আর একটু বেশি। ধীরে ধীরে এদিকে যত আসা যায় তত বেশি। পেঁয়াজ আলু তো অস্বাভাবিক। সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করতে না পারবে এইভাবেই থাকবে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য, দেশে 85 থেকে 90 লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে 2023-24 অর্থ বছরে আলুর উৎপাদন হয়েছে 1 কোটি 10 লাখ মেট্রিক টনের কাছাকাছি। এমন উদ্বৃত্ত হিসাবের পরও কেন বাজারে দাম বাড়ছে? আমার কাছে মনে হচ্ছে একই মধ্যসত্ত্ব কোল্ড স্টোরগুলোতে আলু রেখে তারা আরও দাম বাড়ানোর জন্য হয়তো বা বসে আছে। আমরা এটা অ্যাড্রেস করব। আমরা যৌক্তিক মূল্য আমরা যেটা বলি, এটাকে আমরা ইন্টারপ্রেট করতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন আলুর হিমাগারে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, তখন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন দাবি করছে আগামী 1 মাসের মধ্যে সব কোল্ড স্টোরেজ ফাঁকা করতে ব্যস্ত তারা। বীজ আলুর চাহিদা মেটাতে গিয়েই বাজারে কমেছে সরবরাহ, তাই দাম বাড়ছে বলে যুক্তি তাদের। এখন তো আলু আসার সময় না, এখন তো আলু খালাসের সময়। 1 মাসের মধ্যে সকল আলু খালাস হয়ে যাবে। ব্যবসায়িকভাবে তারা লাভবান হয়েছে, যার জন্য এই আলুর ব্যবসার প্রতি তারা অতি উৎসাহী হয়েছে এবং উৎসাহী হয়ে তারা বেশি করে আলু বপন করছে। এবং বাজারে বীজ আলুর সংকট থাকার কারণে খাবার আলুও বীজ আলু হিসেবে বিক্রি হচ্ছে, যার ফলে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণে চাহিদা ও যোগানের তথ্য বিভ্রাট কাটানোর দাবি ক্রেতাদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা প্রতিবেদনটি যেমন দেখলাম যে ভোক্তা অধিকার বলছে কোল্ড স্টোরেজের কথা আলুর দাম বৃদ্ধির কারণে, এবং তারা হিমাগার মালিকরা বলছেন অন্য কথা। তো এই যে দুই পক্ষের দু ধরনের কথা, মাঝখানে ভোক্তার স্বার্থ সংশ্লিষ্ট আসলে কিছু হচ্ছে না, তাদেরকে সেই অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। আসলে আপনার কি মনে হয় জলঘোলা কোথায় হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি ভোক্তা অধিদপ্তরের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। এই যে আমাদের কোল্ড স্টোরেজের মালিক যারা আর কি, তারা একটা অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের বাইরেও কিন্তু আরও প্রচুর কোল্ড স্টোরেজ রয়ে গেছে যারা অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পৃক্ত হয় না। তো সেখানে গিয়ে দেখা গেছে যে কোল্ড স্টোরেজের মালিক যারা আর কি, তারা আমরা এটা আমাদের অবজারভেশনও, ক্যাবের অবজারভেশনও এটা আসছে যে তারা কোল্ড স্টোরেজের আলু লক্ষ লক্ষ বস্তা আলু তারা রাখার পরেও তারা একটা নির্দিষ্ট সংখ্যক আলু এখানে দেয়, বাজারে সাপ্লাই করতেছে, যার জন্য বাজারে এই ক্রাইসিসটা হচ্ছে। এবং এই ক্রাইসিসের জন্য এই যে যারা কোল্ড স্টোরেজের মালিক, তারা কিছু আলু রাখে, আর কিছু বড় বড় ব্যবসায়ী মানে কৃষক যারা, তারাও কিন্তু এখানে আলুর এটা কোল্ড স্টোরেজে রেখে থাকে। কিন্তু আমরা যে কথাটা যেটা বলতে চাচ্ছি, তারা কোল্ড স্টোরেজ থেকে আলুটা যেই পরিমাণে সাপ্লাই দেওয়ার কথা বাজারে, এই পরিমাণে সাপ্লাই তারা দিচ্ছে না। তারা মনে করতেছে যে 75 টাকা 80 টাকা করে আমি আলু বিক্রি করতে পারি, তা আমার সব আলু বিক্রি করার দরকারটা কি? প্রয়োজনে তারা আলু নদীতে ফেলে দিবে, তবু আপনাকে আলু দিচ্ছেন। এই কারণেই বাজারে আলুর এই ক্রাইসিসটা হয়েছে এবং ভোক্তারা এই কষ্টটার মধ্যে 75 টাকা আলুর কেজি হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই বলে আমরা কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ মানে দৃশ্যমান যে কোল্ড স্টোরেজের মালিকরাই এটা করছে। এটা দৃশ্যমান এবং জেলা পর্যায়ে যে টাস্ক ফোর্স গঠন হয়েছে সেখানে আপনারা আছেন, তাহলে ব্যবস্থা মানে নেওয়া যাচ্ছে না নাকি কি হচ্ছে সমস্যা? না, তো টাস্ক ফোর্স যেটা নেওয়া হয়েছে, টাস্ক ফোর্স কাজ করতেছে, কিন্তু টাস্ক ফোর্সকে বাজারে খালি
টাস্কফোর্স গঠন করে আপনার বাজারে ছেড়ে দিলে তো হবে না। টাস্কফোর্সটা সেইভাবে কাজ করতেছে কিনা সেইটা তদারকি করার জন্য আরেকটা ফোর্স থাকার দরকার ছিল, যেটা সরকার করে নাই। এবং আমরা ক্যাব এটার একজন সদস্য, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা একজন সদস্য আছে, তাদেরও একজন দুজন সদস্য আছে। তো লোক থাকলে তো হবে না, আমরা এটাকে অ্যাক্টিভ করার জন্য যেটা দরকার। এখন নীলফামারী তো তার আলু হয় না, মনে করেন তো কথা বলছে, আলু হইতেছে আপনার মুন্সিগঞ্জে, আলু হইতেছে মানে কুমিল্লার কোনো একটা অংশের মধ্যে, এই জায়গাগুলির মধ্যে, এবং কোল্ড স্টোরেজও কিন্তু ওইখানে আছে। তো এইগুলির মধ্যে অভিযান বলতে আমরা এই কথা মিন করি না যে তাদেরকে জরিমানা, কিন্তু যারা ওই কারসাজি করে বাজারে একটা সিন্ডিকেটের মাধ্যমে যারা পণ্যটার দাম বাড়িয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে। আজ পর্যন্ত ভোক্তা অধিদপ্তরের কথা ওই 10,000 5,000 টাকা জরিমানা করা হইতেছে, এইটাও কিন্তু আলটিমেটলি ঘুরা এই ভোক্তার উপর থেকে যায়, ভোক্তার থেকে আবার তারা এটা বাড়াইয়া নিয়ে যায়। কারণ ভোক্তা অধিদপ্তরের লোক তো সারাদিন ওইখানে বাজারে বসে থাকে না, তার কারণ বাজারটা বসে, কারণ বাজার সূর্য ওঠে রাত্রে 12টার সময়, এবং 12টা থেকে আপনার 2টা 3টা 4টা 5টা পর্যন্ত বাজারটা থাকে আর কি। এইখানে তো সরকারের লোকজন আপনি খুঁজে পাবেন না, তো ওইখানে থাকে না। সুতরাং ওইখানে যেটা হওয়ার, যার যেভাবে দাম বাড়ানো দরকার, 1 হাত 2 হাত 3 হাত, ওইখানে বদলে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ওইখানে একটা আন্ডারহ্যান্ড অ্যারেঞ্জমেন্টে চাঁদাবাজি, একটা পণ্যের উপরে চাঁদাবাজি চলতেছে। আমরা আলোচনায় ফিরবো। আমরা ঢাকার বাইরেও আমাদের সহকর্মীরা আছেন, সেখানকার কি পরিস্থিতি সেই পরিস্থিতিটাও একটু জানার চেষ্টা করব। হিমাগারগুলোতে পর্যাপ্ত মজুদ থাকার পরও বেড়েই চলছে আলুর দাম। বর্তমানে বাজারগুলোতে কেজি প্রতি 70 টাকার নিচে মিলছে না আলু। বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের মুক্তারপুরের হিমাগারে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, এবং রংপুরের কিষান হিমাগারে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে আমাদের সহকর্মীরা আছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী কিন্তু জেলার যে 58টি সচল হিমাগার রয়েছে সেখানে কিন্তু অর্ধ লক্ষাধিক মেট্রিক টনেরও বেশি আলু, যেটি খাবার আলু বলছেন, মজুত রয়েছে। এছাড়া বীজ আলু কিন্তু 64,000 মেট্রিক টনের বেশি। তারপর আপনারা দেখছেন যে জেলার অন্যতম একটি হিমাগার, যেটি মুক্তারপুরের ঐতিহ্যবাহী, এই হিমাগারে কিন্তু আলু বের করার তেমন তৎপরতা নেই, এবং এখানে যারা রয়েছেন দায়িত্বশীল তারা বলছেন যে আলুর যারা মজুত করেছেন সেই সংরক্ষণকারীদের অর্ডার না পেলে তো আলু বের করা সম্ভব নয়, এবং তাদের যে হিমাগারে বস্তাবন্দি আলু রয়েছে সেই আলুর দলিলের মালিক যারা, তারাই অর্ডার করলে এই আলু বের করা হবে। কিন্তু বাজারে কিন্তু আলুর যে আকাশ ছোঁয়া দাম, এতে কিন্তু ভোক্তারা ক্ষুব্ধ। তারা বলছেন যে এই আলুগুলো নিয়ন্ত্রিত বের করার কারণেই বাজারে একটা মানে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে যে মজুতদার এবং যারা মধ্যস্বত্বভোগী তাদের হাতে। কারণ এখন যে আলুগুলো সংরক্ষিত রয়েছে কৃষকের আলু, সেগুলো বীজ আলু। এই বীজ আলুগুলো তারা রোপণ করার জন্য কিন্তু এখন বেশ ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ এই মুন্সিগঞ্জ কিন্তু নিচু এলাকা, সেখানে পানি সরে যাওয়ার পরেই কিন্তু আলু রোপণ শুরু হয়। সেটি কিন্তু আগামী সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হবে, সেজন্য কৃষক ব্যস্ত রয়েছেন। আর যেগুলো খাবার আলু, সেগুলো কিন্তু যারা সংরক্ষণকারী মজুতদার, তাদের অনেকের হাতে হাত বদল হয়ে চলে গেছে, এবং এখানকার যে কৃষি বিপণন কর্মকর্তা যিনি বাজার মনিটরিংয়ের দায়িত্ব রয়েছেন, তারা বলছেন অকারণেই দাম বাড়ছে, এবং সেটি কিন্তু চিটাগাংয়ের মোকাম বা মুন্সিগঞ্জের যে হিমাগারে যারা সংরক্ষণকারী বা ব্যাপারী রয়েছেন তাদের সঙ্গে ফোনালাপের মধ্যেই কিন্তু নির্ধারণ করা হয় যে বাজারে কি দামে আজ আলুটি যাবে, এবং এই পরিস্থিতির কারণে কিন্তু বাজারে আলুর এই অবস্থা হচ্ছে। এবং মুন্সিগঞ্জে যেহেতু হিমাগার বেশি এবং এখানে আলু উৎপাদনে একটা শীর্ষ জেলা, এই জন্য কিন্তু এই পুরো জেলার আলুর বাজারের নিয়ন্ত্রণটাই মুন্সিগঞ্জের হিমাগার ভিত্তিক, এরকমটা কিন্তু দাবি করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল মুন্সিগঞ্জে আলুর সবশেষ। আমরা চলে যাব রংপুরে খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী জীবন। দেখছি যে বাজারে আলু ঘাটতির কথা বলে কিন্তু আলুর যে দাম সেটি কিন্তু দিন দিন বাড়ছে, এবং এই সময়ে এসে কিন্তু প্রতি কেজি আলু কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা পর্যন্ত। কিন্তু যে আলু গত কয়েকদিন আগেও কিন্তু 5 থেকে 10 টাকা কমে বিক্রি হয়েছে। আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমি আছি রংপুরের কিষান হিমাগারে। এই হিমাগারটি থেকে এক সপ্তাহ আগেও কিন্তু আলু যেটি বিক্রি বের হয়েছে, সেই আলুগুলো কিন্তু বের হয়েছিল 50 টাকার নিচে। এখন কিন্তু এই আলুগুলো বিক্রি হচ্ছে প্রায় 60 থেকে 62 টাকা দরে। এই আলুই আবার কয়েক হাত ঘুরে সাধারণ ভোক্তা
ক্রেতার হাতে কিন্তু পৌঁছাচ্ছে 70 থেকে 75 টাকা পর্যন্ত। কারণ হিসাবে হিমাগার মালিক এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু আলুর আসলে সরবরাহ কম, বছরের শেষে এসে ঘাটতি রয়েছে, সেই কারণে আসলে আলুর দাম কিছুটা বাড়ছে। এবং আমি আলু ব্যবসায়ী এবং আলু চাষি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবার আসলে নানা কারণে আলুর সরবরাহ কমে গেছে। তারা বলছেন যে মৌসুমের শুরুতে নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন কম হয়েছে, একই সাথে কৃষকরা আসলে শুরুতে মাঠে আলুর দামটি বেশি পাবার কারণে তারা কিন্তু আসলে কম দামে কম পরিপক্ক, যেটি আসলে পরিপক্ক হয়নি সেই অবস্থায় কিন্তু তারা আলুগুলো তুলে আসলে বিক্রি করছেন, যে কারণে আসলে আলুর উৎপাদনের ঘাটতি হয়েছে। এবং একই সাথে তারা যেটি বলছেন যে আলু চাষি এবং ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন যে আলুর যে এবার উৎপাদনের পর যেটি আসলে হিমাগারে রাখা হয় সেই হিমাগারের ভাড়া এবার কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ কৃষক যারা হিমাগারে মজুত করে তারা কিন্তু এবার হিমাগারে আলু ততটা মজুত করেনি, যে কারণে আসলে বছর শেষে আসলে এই মজুত কম থাকবার কারণে আলুর যে সরবরাহ সেটিতে কিন্তু আসলে প্রভাব পড়েছে। এবং কৃষি বিপণনের কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছে, তিনি বলছেন যে যেহেতু আসলে সরবরাহ কম, সেই সরবরাহ কম থাকবার কারণে আসলে আলুর যে দাম সেটি কিন্তু আর বাড়বে। এবং বলে রাখি ডিসেম্বরের শুরুর সপ্তাহে কিন্তু আগাম জাতের যে আলু সেটি কিন্তু আসলে বাজারে আসবে, এবং ততদিন আলু বাজারে না আসবার কারণে কিন্তু আলুর যে দাম সেটি কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই আলুর যে দাম দিন দিন বাড়ছে তাদের কিন্তু না বিশ্বাস উঠে গেছে। এবং সাধারণ যারা আসলে ক্রেতা তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তুলছেন তারা, একই সাথে তারা যেটি বলছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যদি বাজারে নিয়মিত মনিটরিং না করে তাহলে এই আলুর যে বাজার সেটি আরো আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা তারা দেখছেন। এবং সব মিলিয়ে যদি বলি যে ডিসেম্বরের শুরুতে নতুন আলু না আসা পর্যন্ত আলুর এই বাজার দর আরো বাড়ার কথা বলছেন সংশ্লিষ্ট। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। স্যার, যেমনটা আমাদের ঢাকার বাইরের সহকর্মীরা বলছিলেন যে দাম কমার কোনো আশা দেখা যাচ্ছে না এখন, এবং তারাও যেটা বলছিলেন যে উৎপাদন কম হয়েছে এবং সেখানকার যে হিমাগার মালিকরা আছেন তারা বলছেন যে তারা সেই পর্যাপ্ত মজুত করেনি, যে অভিযোগটা ভোক্তা অধিকার করছে। তো আপনি বললেন যে দৃশ্যমান, তো শুধু আলুর বাজারই না, আমরা সব দিকেই দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না। অভিযান চলছে, একের পর এক সংস্কার কার্যক্রম চলছে, টাস্কফোর্স গঠন হচ্ছে, মানে আসলে কেন টানা যাচ্ছে না মূল্যস্ফীতির লাগামটা? আপনি যেটা বললেন যে মূল্যস্ফীতির একটা ভয়ানক রিপোর্ট গতকালকে মাছরাঙ্গা রিপোর্ট থেকে টেলিভিশন থেকে বলা হয়েছে আর কি। সেখানে বলা হয়েছে যে শহরের চেয়ে গ্রামের মূল্যস্ফীতি বাড়ছে। অর্থাৎ শহরে যদি 10 হয়ে থাকে, আমি ফর এক্সাম্পল বলছি আর কি, 11 হয়ে থাকে তাহলে ওইখানে 12, যদি এখানে 10 হয় তাহলে 11, এটা যেটা উল্টো চিত্র আসছে আর কি। সবসময় দেখা গেছে যে মূল্যস্ফীতিটা শহরের মধ্যে বেড়ে থাকে, আর এখন দেখা গেলো যেটা গ্রামে বেড়ে গেছে। তাহলে গ্রামের যে মানুষগুলি আছে যা সব কৃষক তার পণ্য তৈরি করছে, মানে উৎপাদন করে না, যারা কিনে খেতে হচ্ছে যাদেরকে, তারার অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে গেছে। এবং আমরা এই যেটা বলা হলো যে উৎপাদন কিছুটা উৎপাদন আমাদের ব্যাহত হয়েছে, তো ওই সময় তো তারা আমাদেরকে এই ব্যবসায়ীরাই বলছে যে উৎপাদন কম হয়েছে, বন্যা ইত্যাদি, খরা, তারপর বন্যা, তারপরে আমাদের যেগুলি বলা হয়েছে অতিবৃষ্টি, এইসব কথাবার্তা বলা হয়েছে। তো ওই সময়টা তো কেটে গেছে। এখন তো কোল্ড স্টোরে যদি দেখা যেত না কোল্ড স্টোরেজে কোনো আলু নাই, আমরা কিন্তু ডিসেম্বরে কিন্তু নতুন আলু, এই আগ পর্যন্ত কিন্তু তারা আলু পচাইতেছে। তারা আলুর আপনার রং দেখবেন, আলু উপরে যদি সাদা থাকে ভিতরে কালো হয়ে গেছে, তবু ওই যারা বড় বড় কৃষক যারা ওইখানে আলুটা রাখছে আড়তদারি করে যারা ব্যবসাটা করতেছে, এটা কোল্ড স্টোরেজের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ড অ্যারেঞ্জমেন্ট আছে। ওই অ্যারেঞ্জমেন্টের কারণে কোল্ড স্টোরেজ বলে যে আমার তো আলু নাই, আমার আলু তোলে অমুক ব্যাপারী। তো সেই অভিযোগগুলো পরিষ্কার বলা যায়, বা সিন্ডিকেট বা বিরতির আগে আপনি যেমনটা বলছিলেন যে চাঁদাবাজির বিষয়টা সবকিছু পরিষ্কার, কিন্তু তাহলেও কি কেন লাগাম টানা যাচ্ছে না? এটা কি সেই গতানুগতিক ধারায় দায়সারা অভিযান বা সংস্কার এরকম চলছে? এটা অভিযান তো আমরা অভিযানে কারা আছে, আমরা শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া তো তেমন কোনো অভিযান বাজারের মধ্যে আর নাই। শুধু তারাই, এখন তারা দিনও করবো, তারা রাত্র, তারাও লোক বলে একটা সমস্যা আছে, তো সেটা তারা সবসময় করতে পারে না। আমরা যেটা মনে করি আর কি, সমস্ত বাংলাদেশের বাজারগুলিতে একটা সময়ের জন্য হইলেও আপনার এটাকে র্যান্ডম যেন তারা এই তদারকিটা বাজারে করে, এবং এটা ভোক্তা অধিদপ্তরের সাথে কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যাব, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রতিনিধি আছে, তারা সবাই কিন্তু কাজ করছে। কিন্তু কাজটা আমরা যে সময় করেন ওই সময় তো তারা দাম বাড়ায় না, দামটা তো বাড়াইতেছে। ওই যে বললাম যে কারণ বাজারে সূর্য ওঠে রাত্রে 12টার সময়, ওইখানে সূর্য ওঠে, আর সকালবেলা 8টার মধ্যে কিন্তু সূর্য অস্ত চলে যায়। এই সময়টার মধ্যে তো আমরা সরকারের কোনো লোকজন এখানে থাকে না এবং থাকা সম্ভব না।
এইটা যদি তারা সম্ভব হচ্ছে না কেন, তারা সম্ভব করার জন্য কি এই সম্ভব করার জন্য এটা আমি যদি রাতে ডিউটি করে তাহলে দিনে আমার ছুটি দেন আপনি, আমরা দিনেও আমার কাজ করে আমি আবার রাতে আমি আর আসবো না, আমি 2 দিন আসার পরে আমি ব্যস্ত হয়ে পড়বো অথবা আমি অসুস্থ হয়ে যাবো। এইটা তাদের রোস্টার করে হইল বাজারগুলিতে তদারকি, এবং শুধুমাত্র আমি যেটা বলবো শুধুমাত্র ভোক্তা অধিদপ্তর না, কৃষি মন্ত্রণালয়ের তো লোক, তাদের যতটুকু লোক বলা ততটুকু, তারা কিন্তু আজ পর্যন্ত আমি বিপণনে তারাও যে মূল্যের ন্যায্যতা করে দিল, এই ন্যায্যতাটা বাজারে আছে কিনা এবং এটা বাজারে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটা কিন্তু তারা দেখে না। সরকারি সংস্থাগুলো পারছে না। এক্ষেত্রে কি সরকারি এজেন্ডার সাথে রাজনৈতিক এজেন্ডাটা আসলে মিশ্রিত হওয়া উচিত কিনা? দুই পক্ষ একসঙ্গে কাজ করলে সুফলটা ভালো পাওয়া যাবে। আমরা তো সেটা মনে করি যে বাজারে যারা ব্যবসা করে, সব ব্যবসা কিন্তু খারাপ না, কিছু ব্যবসা তো ভালো আছে, এই ব্যবসায়ীদেরকে যেমন নেওয়ার দরকার, এবং রাজনৈতিক যে সংগঠনগুলি যেগুলি আছে যারা রাজনীতি করতে, রাজনীতির সাথে জড়িত, তারা কিন্তু সবাইকে চিনে, এবং তাদের মধ্যে কিন্তু এই ব্যবসায়ী অনেকে আছে। তো তাদেরকেও আমি মনে করি যে ক্যাবের পক্ষে তো আমরা মনে করি যে তাদেরকেও আমরা কনফিডেন্স আনার দরকার আছে, তাদেরকে নিয়েও প্রয়োজন বোধে। এখন না মনে করেন যে একজন পতিত সরকারের লোক, তার কিন্তু আলুর আড়ত আছে, এখন তারে আপনি অ্যাভয়েড করছেন, নিচ্ছে না, সে তো তার আলু ইচ্ছা মতন বেচার চেষ্টা করবে। তো এগুলি সমন্বয়েরও কিছুটা দরকার আছে, এবং প্রত্যেকটা যেমন কৃষি, মৎস্য, তারপরে ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের কথা আমরা বলছি, ট্যারিফ কমিশন, টিসিবির পণ্য, আজকের পত্রিকা আমি দেখলাম যে প্রায় 40 লাখ কার্ড। আমরা আশা করব যে আসলে সব পর্যায়ে সংস্কার কার্যক্রমটা গতি ফিরে পাক, এবং আশা করব যে মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যাক, যাতে ভোক্তা স্বস্তি পায়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। গেল সপ্তাহে শেষ 2 কার্যদিবসে নেতিবাচক অবস্থানে পার করার পর আজও ঢাকার পুঁজিবাজার চলছে নিম্নমুখী প্রবণতায়। এই মুহূর্তের আপডেট জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আমরা গেল সপ্তাহের 2 দিনের কথা বলেছিলাম, এবং আজকের সকালেও আমরা দেখেছিলাম নেতিবাচক একটি প্রবণতা দিয়েই কিন্তু ঢাকার পুঁজিবাজার শুরু হয়েছিল, এবং বেলা বাড়তে বাড়তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং সবশেষ আপডেট যদি জানাতে হয়, ডিএসই এক্স সূচক বা ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচকে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, এবং পয়েন্ট বেড়েছে 6.07 পয়েন্ট, এবং ডিএসই এক্স কিংবা সরিয়া সূচকে পয়েন্ট বেড়েছে 2.60, এবং DS30 কিংবা বাছাইকৃত যে সূচক রয়েছে সেই সূচকে কিন্তু বলা যায় যে বেড়েছে 0.12 পয়েন্ট। এবং এখন পর্যন্ত কতবার শেয়ার হাত বদল হয়েছে সেই সংখ্যাটি যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যায় 51,305 বার শেয়ার হাত বদল হয়েছে, এবং এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে সর্বশেষ লেনদেন হয়েছে 168.27 লাখ টাকা। এবং আজকের যদি শেয়ারের দাম ওঠা নামার বিষয়টি বলি, সেক্ষেত্রে শেয়ারের দাম বাড়ার বিষয়টি কিন্তু এগিয়ে আছে। দাম বৃদ্ধি পেয়েছে 180টি শেয়ারের, এবং দাম কমেছে 128টি শেয়ারের, এবং গতকালকের মতোই অপরিবর্তিত আছে 72টি শেয়ারের দাম। এবং গতকালকের যেই কথাটি আমরা বলছিলাম যে গত 2 কার্যদিবসেই দেখা গিয়েছিল যে নিম্নমুখী একটি প্রবণতা, এবং গত কার্যদিবসে যেটি আমরা দেখেছি যে 3 সূচকেই কিন্তু নিম্নমুখী প্রবণতা দিয়েই কিন্তু দিন শেষ হয়েছিল। এবং গত কার্যদিবসে যেমনটা হয়েছিল, শেয়ারের লেনদেনের পরিমাণ ছিল 541.55 লাখ টাকা, এবং শেয়ার হাত বদল হয়েছিল 1,74,271 বার। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকালের দিকে কথা যদি আমরা একটু বলি, একদম নিম্নমুখী একটি প্রবণতা ছিল, এবং 10টায় শুরু হওয়ার পরে কিন্তু 10:15 দিকে কিন্তু শেয়ারের দাম দেখা গিয়েছিল, পড়ে গিয়েছিল। এবং আজকে যদি কোন কোম্পানিগুলো শেয়ারের লেনদেনের দিক থেকে এগিয়ে আছে সেই হিসাবটা যদি আমরা বলি, একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড আছে 1 নম্বরে, এবং তাদের একটি শেয়ারের দাম এখন রয়েছে 21.30 টাকা, এবং 2 নম্বরে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং তাদের একটি শেয়ারের দাম রয়েছে 94.60 টাকা, এবং 3 নম্বরে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন। এক্ষেত্রে একটি শেয়ারের দাম রয়েছে 155.20 টাকা। এবং এই ছিল মোটামুটি বলা যায় যে প্রথম যে 3টি রয়েছে শেয়ার লেনদেনের হিসেবে ঢাকার পুঁজিবাজারে সেই হিসেব। এবং আমরা যদি বলি যে গত 2 কার্যদিবসের যেই হিসেবটা আমরা বলছিলাম যে গত 2 কার্যদিবসে একটি নেতিবাচক প্রবণতা দিয়ে কিন্তু ঢাকার পুঁজিবাজার শেষ হয়েছিল। এবং আরও একটি বিষয় যদি বলতে হয় যে আজকে সকালেও কিন্তু নেতিবাচক প্রবণতা ছিল, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা 3 সূচকেই দেখতে পাচ্ছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও চলছে। তো এই ছিল মূলত ঢাকার পুঁজিবাজারের সবশেষ আপডেট আমাদের কাছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM6 হিসাব পদ্ধতি অনুযায়ী 2 মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে আরও $20 বিলিয়ন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের পরিমাণ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ 30% বেড়েছে। এর আগে গত 31 অক্টোবর রিজার্ভ ছিল $19.84 বিলিয়ন। IMF, বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে প্রতিশ্রুত ঋণ প্রাপ্তি বাড়লে রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে আজ থেকে চালু হওয়ার কথা যৌক্তিক দামে ডিম বিক্রি কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও ডিম বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সরকারি নানা উদ্যোগ, গ্রাহক পর্যায়ে ডিমের চাহিদা কমে যাওয়া এবং শীতকালীন সময় সামনে চলে আসার কারণে বলা হচ্ছে যে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, মাসখানেক আগেও ডিমের বাজারের চড়া একটি মূল্য আমরা দেখতে পেয়েছি। সে কারণে বিভিন্ন সময় নানা আলোচনা হয়েছে, ডিমের সিন্ডিকেট নিয়ে আলোচনা হয়েছে এবং তারপরে সরকারি নানা তৎপরতা আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও বাজারে আছি এবং যেখানে আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে পাইকারি এবং খুচরা পর্যায়ে ডিম যেগুলো বিক্রি হচ্ছে সাধারণত গত কয়েক সপ্তাহের তুলনায় এখন সেটি বেশ কমে এসেছে। আমরা আজকে যেটি দেখেছি, এখানকার পাইকারি বিক্রেতারা বলছেন যে আজকে তারা যে বেচাকেনা করেছেন সেখানে পাইকারি পর্যায়ে তারা সরকার নির্ধারিত যেটি মূল্য অর্থাৎ 11 টাকা 1 পয়সা প্রতি পিস ডিম সেই দামেই বিক্রি হচ্ছে। এবং আজকে একটি কথা ছিল যে ভোক্তা অধিকার উদ্যোগে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে রাজধানী মোট 13টি স্থানে যৌক্তিক মূল্যে অর্থাৎ সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে আমরা তেজগাঁও বাজার সহ মিরপুরে কয়েকটি জায়গার খোঁজখবর জেনেছি, তারা যেটি বলছেন সরকার নির্ধারিত মূল্যের থেকে কম মূল্যে বরঞ্চ ডিম পাওয়া যাচ্ছে। সেটি মূলত উৎপাদকরা দাবি করছেন, যেটি সরকার নির্ধারিত মূল্য 10 টাকা 58 পয়সা, তার থেকেও কমে তারা দিচ্ছেন এমনটি বলছেন। আর তেজগাঁও ডিম সমিতির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা বলছেন যে সরকার নির্ধারিত মূল্যেই তারা বেচাকেনা করছেন। অর্থাৎ ডিমের বাজারের যেই চরম অস্থিরতা বেশ কয়েক সপ্তাহ বিরাজ করেছিল, যেটি এই গত মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে সেটি অনেকটাই কমে এসেছে। ভোক্তারা যেটি বলছেন, আসলে ডিমের যখন সবজি বিভিন্ন পণ্যের দাম বেড়ে গিয়েছিল তখন এইসব পণ্যের চাপটা ডিমের উপর পড়েছিল এবং যে কারণে ডিমের যেই চড়া মূল্য সেটি নিয়ে তাদের নানা অভিযোগ ছিল। কিন্তু এখন যখন ডিমের দাম কমে এসেছে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করছেন এবং ভোক্তা অধিকার নানা তৎপরতা চালাচ্ছেন, সেটি তাদেরও চোখে পড়ছে। ভোক্তা অধিকার থেকে বলা হচ্ছে ন্যায্য মূল্য যতক্ষণ না বাস্তবায়ন হবে তারা এই বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবেন। তো রাজধানীর তেজগাঁও বাজার থেকে ডিমের বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সবশেষ। তেজগাঁও ডিম বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান। কক্সবাজারে কাজী ফার্মসের 28তম এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হোটেল মোটেল জোনের তারকা মানের একটি হোটেলে আয়োজন করা হয় এই সম্মেলন। এতে অংশ নেন কাজী ফার্মসের 1006 জন ডিস্ট্রিবিউটর সহ তাদের পরিবারের সদস্যরা। সম্মেলনে ব্যবসায়িক বিভিন্ন ক্ষেত্রে সেরাদের পুরস্কার ও স্বীকৃতি দেওয়া হয়। কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল হক। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এজেন্টদের প্রচেষ্টার স্বীকৃতি প্রদানের মাধ্যমে কৃষি, পোল্ট্রি ও প্রাণী সম্পদ খাতে অগ্রগামী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ কাজী ফার্মস বলে জানান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চিপ আমদানি রফতানির বাজারে আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। এবার বিশ্বের সবচেয়ে বড় চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে চীনে উন্নত মানের চিপ রপ্তানি বন্ধের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায় এসব উন্নত চিপগুলো সাধারণত এআই অ্যাপ্লিকেশনে ব্যবহার হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের পাঠানো এক চিঠিতে জানানো হয় 7 ন্যানোমিটার বা এর বেশি উন্নত নকশার অত্যাধুনিক বেশ কিছু চিপ রপ্তানির ওপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এআই অ্যাক্সিলারেটর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউতে ব্যবহৃত এসব চিপ বিশেষভাবে চীনের জন্য বানানো হয়। গত বছরের অক্টোবরে এনভিডিয়া, এমডি ও ইন্টেলের তৈরি চিপ চীনে রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।
চীনে গাড়ি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে জাপানি কোম্পানি টয়োটা। বার্তা সংস্থা রয়টার্স জানায় 2030 সাল নাগাদ চীনে বছরে কমপক্ষে 2.5 মিলিয়ন গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টয়োটা। মূলত বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার চীনে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYDর সঙ্গে প্রতিযোগিতার উচ্চাকাঙ্ক্ষার সামনে রেখে এই পরিকল্পনা করছে টয়োটা। চীনে গাড়ির উৎপাদন বাড়ানোর মধ্যে টয়োটা তাদের গাড়ি বিক্রি ও উৎপাদন কার্যক্রম কাছাকাছি নিয়ে আসতে চায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাহিদার বেশি উৎপাদনের পরও আলুর কেজি 75 টাকা। হিমাগারে বেশি সংরক্ষণকে দায়ী করছে ভোক্তা অধিকার। বীজের চাহিদা মেটাতে সরবরাহ কম, দাবি মালিকদের। সঙ্গেই থাকুন সময়ের।